আমরা আজকে গাউস ডাইভারজেন্স থিওরেম পড়বো। ভেক্টর ইন্টিগ্রেশনে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, যেটা সাহায্যে অনেক ভলিউম ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন খুব সহজে করা যাবে। এবং এই থিওরেমটার আমরা প্রথমে স্টেটমেন্ট করব, তারপরে তার ডেরিভেশনটা এখানে করব এবং কিছু প্রবলেমস বা অ্যাপ্লিকেশনস এখানে এই গাউস ডাইভারজেন্স থিওরেম দিয়ে করা হবে। তো মূলত থিওরেমটা যেটা বলে, একটা ভলিউম ইন্টিগ্রেশন একটা সারফেস ইন্টিগ্রেশনের মধ্যে এটা যোগাযোগ রক্ষা করে, কিন্তু এটা সব সময় নয়, কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে যে সারফেসটার উপর সারফেস ইন্টিগ্রেশন হবে সেই সারফেসটা ক্লোজড সারফেস হতে হবে এবং সেটা একটা ভলিউমকে এনক্লোজ করতে পারবে। অর্থাৎ এখানে সারফেস ইন্টিগ্রেশন এস আর ভলিউম ইন্টিগ্রেশন ভি দেখা যাচ্ছে। এই ভি ভলিউমটাকে এস সারফেস এনক্লোজ করে রেখেছে। সেই জন্য এস সারফেসে যখন সারফেস ইন্টিগ্রেশন করা হচ্ছে তখন এই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন এর এখানে চিহ্নটা ইউজ করা হয়েছে। আর থিওরেমটা স্টেটমেন্টটা কি? থিওরেমটা স্টেটমেন্ট হচ্ছে যে ভলিউম ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স এ, মানে একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স, তার ভলিউম ইন্টিগ্রেশন সেটা কার সঙ্গে সমান হবে? সেই ভলিউমকে ঘিরে রাখা সারফেসের উপর ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ ক্লোজ সারফেসের ইন্টিগ্রেশন। এবং শুধু তাই নয়, যে ভেক্টর ফিল্ডটার ইন্টিগ্রেশন বা ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স যা নেওয়া হয়েছিল সেই ভেক্টর ফিল্ডটার নর্মাল কম্পোনেন্টের সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ এখানে এ ডট ডিএ লেখা রয়েছে। ডিএ মানে বুঝতেই পারছো, ডি এর মাথায় ভেক্টর দেয়া মানে এখান থেকে একটা ডাইরেকশন বেরিয়ে আসবে, যে ডাইরেকশনটা সারফেসের সঙ্গে নর্মাল। আমরা জানি সারফেসের ডাইরেকশন সারফেসের নর্মাল ডাইরেকশনে হয়। সেই জন্য আমরা এখানটায় এফ ডট ডিএ মানে এখানে কি বোঝাতে চাইছি, এফ বা কোন একটা ভেক্টর ফিল্ডের নর্মাল কম্পোনেন্টের সারফেস ইন্টিগ্রেশন এখানে বোঝানো হচ্ছে এবং সেই সারফেসটা এনক্লোজ করে রেখেছে ভি ভলিউমকে। এই এফ ডট ডিএ তার ইন্টিগ্রেশন, এটাকে টোটাল ফ্লাক্সও বলতে পারো, টোটাল ফ্লাক্স থ্রু এস এরকম বলা যেতে পারে, ফ্লাক্স অফ এফ বলা যেতে পারে, অর্থাৎ ভেক্টর ফিল্ডের ফ্লাক্স। আমরা এবার এটা ডেরিভেশন এখানে দেখব যে ডেরিভেশনটা কিভাবে করা যায়। ডেরিভেশন জানতে গেলে তোমাদের ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড এর ডেফিনিশন, ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা জানতে হবে। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, যে ডাইভারজেন্স অফ এ, একটা ভেক্টর ফিল্ড এ ভেক্টরের ডাইভারজেন্স নেওয়া হচ্ছে। তো এর ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কি? উপরে দেখো একটা সারফেস এস এর উপরে ইন্টিগ্রেশন করা হচ্ছে ওই ভেক্টরটার এ ডট ডিএস, আর নিচে ডিনোমিনেটরে ভি দেখা যাচ্ছে। এই ভিটাকে এনক্লোজ করে রেখেছে এস সারফেসটা, অর্থাৎ ভি আর এস ইন্ডিপেন্ডেন্ট না, ভি কে এস কে ঘিরে রাখতে হবে ভি কে। এবং এখানে যে পয়েন্টে ডাইভারজেন্স চেক করতে চাইছো, কোনো একটা রিজিয়নে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ভেক্টরের ডাইভারজেন্স কত হবে সেটা যদি বার করতে চাও, তাহলে সেই পয়েন্টের চারিদিকে একটা ছোট্ট ভলিউম ধরে রাখতে হবে, খুব ছোট ভলিউমটা, এবং সেই ভলিউমটা হবে ইনফাইনাইটসিমালি স্মল, অর্থাৎ ভি টেন্স টু জিরো। সেই জন্য এখানে লিমিট ভি টেন্স টু জিরো দেওয়া হয়েছে। সুতরাং এখানে যে এস সারফেস সেটার এরিয়াও যথেষ্ট কমই হবে। তাহলে লিমিট ভি টেন্স টু জিরো কেন নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ওই পয়েন্টের চারিদিকে যে সারফেসটা,
সেটা যেন খুবই ছোট হয়, পয়েন্টকে ঘিরে থাকলেই হবে এবং পয়েন্টটা ওই সারফেসের মোটামুটি সেন্টারের দিকে থাকতে হবে এবং পয়েন্টটাকে সেই ভলিউমটা কন্টেন করবে। সেই পয়েন্টে ডাইভারজেন্স বার করতে হলে তার টোটাল ফ্লাক্স বার করতে হবে, কার ওই ভেক্টরটা টোটাল ফ্লাক্স মানে এ ডট এন ডিএস বা এ ডট ডিএস তার সারফেস ইন্টিগ্রেশন বাই ভি, মানে পার ইউনিট ভলিউমে ফ্লাক্সটা ওখানে বার করতে হবে ওই পয়েন্টে। পার ইউনিট ভলিউমে আউটওয়ার্ড ফ্লাক্স যদি বার করতে পারো তাহলে সেটা হয়ে যাবে ডাইভারজেন্স অফ এ। আমরা এই ইনফাইনিটেসিমালি স্মল ভলিউমের ক্ষেত্রে ডাইভারজেন্স এ যখন ডিফাইন করছি তখন আমরা যদি বলি যে সারফেস ইন্টিগ্রেশন অফ এ ডট ডিএস ইকুয়াল টু ভি মাল্টিপ্লাইড বাই ডাইভারজেন্স অফ এ, তাহলে এই ফ্যাক্টরটাকে একটা বড় ভলিউমের ক্ষেত্রে বারংবার যোগ করে বা পরপর যোগ করে টোটাল ভলিউম ইন্টিগ্রেশন কিন্তু আমরা পেতে পারি, সেখান থেকে ডাইভারজেন্স থিওরেম বেরিয়ে আসবে। তো এই ধরনের একটা এখানে সারফেস এবং ভলিউম কনসিডার করা হয়েছে, যে সারফেস এবং ভলিউমের ক্ষেত্রে ডাইভারজেন্স থিওরেম আমাকে প্রমাণ করতে হবে। আমরা এই যে ডাইভারজেন্স যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, এই ম্যাথমেটিক্যাল ডেফিনিশন থেকে আমরা এখানে ডাইভারজেন্স থিওরেম প্রমাণ করব। ধরে নাও এখানে একটা বড় ভলিউম আছে, যে ভলিউমটা ভি, এটা ফাইনাইট ভলিউম, এটা কিন্তু ইনফাইনিটেসিমালি স্মল নাও হতে পারে, এটা একটা বড় ভলিউম এবং তার এই ভলিউমটার ইনক্লোজিং সারফেস এস, এই বাউন্ডারিটা হচ্ছে এস। এখানে একটা ভেক্টর ফিল্ড রয়েছে, সব জায়গায় ধরো প্রেজেন্ট রয়েছে একটা ভেক্টর ফিল্ড এ। যদি কেউ ফ্লাক্স বার করতে চায় তাহলে কি করতে হবে, এস সারফেস দিয়ে ফ্লাক্স মানে হচ্ছে এ ডট ডিএস বা এ ডট এন ডিএস, এরকম ভাবে বলতে পারে কেউ। এটাকে এরকমও বলতে পারে এন, নিচে একটা সাফিক্স এন দিল, অর্থাৎ নরমাল কম্পোনেন্ট অফ এ তারপরে ডিএস, এটাকেও ফ্লাক্স বলা যেতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই সারফেস ইন্টিগ্রেশন, শুধু তাই নয়, এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করা হচ্ছে। এই ধরনের সারফেস ইন্টিগ্রেশনের সঙ্গে আমাদের এই ভলিউম ইন্টিগ্রেশনের একটা যোগাযোগ ডাইভারজেন্স থিওরেমের মাধ্যমে আমরা রক্ষা করব। তাহলে কিভাবে আমরা এই ডাইভারজেন্স থিওরেমটা প্রমাণ করব দেখো। ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে বলা হচ্ছে ডাইভারজেন্স থিওরেমের যে ডাইভারজেন্স অফ এ, এটা কত হবে, একটা পয়েন্টে ধরো এই পি পয়েন্টে তোমাকে ডাইভারজেন্স বার করতে দিয়েছে, তাহলে পি পয়েন্টের চারিদিকে তুমি একটা ছোট্ট ভলিউম ধরবে। এই ভলিউমটা হতে পারে এরকম যে এটা ভেরি স্মল, এই ভলিউমটা ডিভি হতে পারে এবং ডিভি তোমরা জানো এটা টেন্স টু 0 হয়। তাহলে সেক্ষেত্রে ডেফিনিশনটা আমরা মডিফিকেশন কিভাবে করব, এখানে আমরা কি করব, এই ভলিউমকে ঘিরে থাকা যে সারফেস সেইটা নেব ডেল্টা এস সেটা। তাহলে এখানে ডিভি ভলিউমটাকে ঘিরে রয়েছে কোন এনক্লোজিং সারফেস, ডেল্টা এস। এখানে আমাদের এই সারফেসের উপরে সারফেস ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে এ ডট এন ডিএস, আর আমরা ইন্টিগ্রেশনটা করব, সারফেস ইন্টিগ্রেশনটা করব এই ডেল্টা এস এর উপরে, এবং নিচে কি থাকবে, ইনফাইনাইটেসিমাল যে ভলিউমটা সেটা আমরা এখানে লিখব।
এখানে আলাদা করে লিমিট ভি টেন্স টু 0 লেখার দরকার নেই, তার কারণ হচ্ছে ডিভি মানেই সবাই বুঝতেই পারবে এটা টেন্স টু 0 এবং এটা ইনফাইনাইটেসিমালি স্মল। এখানে আলাদা করে না লিখলেও সবাই বুঝতে পারবে এই জিনিসটা। এবার দেখো, আমি যদি এই লাইন থেকে পরের লাইনে এরকম লিখি a ডট n ds ইকুয়াল টু ডাইভারজেন্স অফ a dv, তাহলে সেক্ষেত্রে লেখা যেতেই পারে এটা এই ডেল্টা এস এই ডিভি কে ঘিরে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ ডাইভারজেন্স থেকে পেলাম। এবার এই ধরনের ছোট ছোট ভলিউম আমরা এখানে কনসিডার করছি এবং ভলিউমগুলো এমন ভাবে নেব যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। এই ভলিউমগুলোকে বড় করে আঁকা হচ্ছে, কিন্তু মনে রাখবে এই ভলিউমগুলো যথেষ্ট ছোট এবং টেন্স টু 0 এই পর্যন্ত চলে যাবে, একদম বাউন্ডারি পর্যন্ত। আমরা পাশাপাশি এরকম দুটো ভলিউমকে ধরবো। এটা হচ্ছে 1 নাম্বার স্লাইস, এটা ভলিউমের 2 নাম্বার স্লাইস। তোমরা এরকম ভাবে ধরতে পারো, এটাকে ডেল্টা v1, এটা ডেল্টা v2 এরকমও ধরা যেতে পারে। এটা 1 নাম্বার ভলিউম, এটা 2 নাম্বার ভলিউম। এখানে ছোট ছোট যে সেল আছে প্রত্যেকটার ভলিউমটা খুবই কম, ইনফাইনাইটেসিমালি স্মল, যাতে কিনা এই যে কন্ডিশনটা বা ডাইভারজেন্স, যে ডাইভারজেন্সের ডেফিনিশনটা যদি ইউজ করা যায়, এরকম ভাবে এই টোটাল ভলিউমটাকে গোটাটাকেই কিন্তু ছোট 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 ভলিউমে স্লাইস করে একদম ভাগ করে দেওয়া যাবে, ডিভাইড করে দেওয়া যাবে। তাহলে বি ভলিউমটাকে তুমি এরকম ভাবে ভাগ করে দেবে। এইবার দেখো, এখানে একটা ইউনিট ভেক্টর রয়েছে এন ক্যাপ, যে এন ক্যাপটা কোন দিকে, ভি ভলিউমের যে সারফেস এনক্লোজিং সারফেস রয়েছে সেই এনক্লোজিং সারফেসের ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ। অর্থাৎ আমরা যদি এই ভলিউমটাকে নিই তাহলে এটা হয়তো এটা একটা কিউবের মতো দেখতে লাগছে বা প্যারালোপাইপসের মতো দেখতে লাগছে, এই ধরনের ভলিউম এটা, এবং তার পাশেরটা হচ্ছে এরকম দেখতে। এরকম দুটো পাশাপাশি ভলিউম আছে। দেখো, এই দুটো ভলিউমের একটা কমন সারফেস আছে, সেই কমন সারফেসটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে কমন সারফেস। এই কমন সারফেসের ক্ষেত্রে তোমরা যখন ইন্টিগ্রেশন করবে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, কেননা ফার্স্ট যে তুমি ভলিউমটা নিচ্ছ, সে প্রথম অংশটা যখন নিচ্ছ এবং ইন্টিগ্রেশন যখন করছো, তখন যে তার একদম লেফট সাইডে যে সারফেসটা রয়েছে তার ডাইরেকশনটা কিন্তু এদিকে আউটওয়ার্ড নর্মাল দিতে হবে। এখানটায় এই উপরে যে স্টপ সারফেসটা রয়েছে তার ডাইরেকশনটা কোন দিকে হবে, এই উপরের দিকে হবে। আর এই এই যে নিচের যে সারফেসটা রয়েছে তার ডাইরেকশন কিন্তু এদিকে হবে। ডান দিকের যে সারফেসটা রয়েছে সেই সারফেসের ডাইরেকশন কিন্তু একদম রাইট সাইডের দিকে হবে। কেননা ভলিউম ইন্টিগ্রেশন করার সময় মনে রাখতে হবে যে এন ক্যাপটা
এই যে এন ক্যাপটা এটা কিন্তু আউটওয়ার্ড নর্মাল, এটা কোন দিকে হবে? আউটওয়ার্ড নর্মাল, অর্থাৎ ভলিউম থেকে বাইরের দিকে যাচ্ছে। বা যদি ভেতরে পি পয়েন্ট নাও, সেই পি পয়েন্টের থেকে কিন্তু তুমি বাইরের দিকে চলে যাচ্ছ। এবার কিন্তু খেয়াল করো, যদি আমরা এই 1 নাম্বার ভলিউমের ক্ষেত্রে আমরা এবিসিডির নর্মাল ভেক্টরটা বার করতে চাই, তাহলে সেটা আউটওয়ার্ড নর্মাল এই দিকে হবে। আর যদি আমরা 2 নাম্বার ভলিউমের ক্ষেত্রে আউটওয়ার্ড নর্মাল সেই সেম সারফেসের ক্ষেত্রে এবিসিডি ক্ষেত্রে বার করতে চাই, তাহলে কিন্তু সেটা এই দিকে হবে। তাহলে 1 নাম্বারের ক্ষেত্রে n1 ক্যাপ এটা রাইট সাইডের দিকে হলো, আর 2 নাম্বারের ক্ষেত্রে যে কমন সারফেস এবিসিডি সেইটার n2 ক্যাপটা এটা কিন্তু উল্টো দিকে হলো। আর n1 আর n2 এর মধ্যে রিলেশনটা কি? n1 ইকুয়াল টু মাইনাস অফ n2। তাহলে যখন আউটওয়ার্ড নর্মাল নিচ্ছি এবং দুটো অ্যাডজাসেন্ট ভলিউম নিচ্ছি, তাদের যে কমন সারফেস তাদের ডাইরেকশন দুই রকমের হতে পারে। যদি 1 নাম্বার ভলিউম নিই তাহলে আউটওয়ার্ড নর্মাল রাইট সাইডের দিকে হয়ে যাচ্ছে, আর যদি 2 নাম্বার ভলিউম নিই সেই কমন সারফেসটার ডাইরেকশন কিন্তু আউটওয়ার্ড নর্মালের জন্য লেফট সাইডে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই ধরনের দুটো ইকুয়েশন ফার্স্ট ভলিউমের ক্ষেত্রে এবং সেকেন্ড ভলিউমের ক্ষেত্রে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে এই কমন সারফেসের ইন্টিগ্রেশনটা, সারফেস ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ভ্যানিশ করে যাবে। অ্যাড করলে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, কারণ n1 ইকুয়াল টু মাইনাস অফ n2। শুধু পড়ে থাকবে কমন সারফেস বাদ দিয়ে যে সারফেস গুলো থাকবে, অর্থাৎ দুটো সারফেসের একসঙ্গে বাউন্ডিং যে সারফেস, সেই সারফেসটা এখানে পড়ে থাকবে। তাহলে এই ধরনের দুটো ইকুয়েশন আমরা 1 নাম্বার ভলিউমের ক্ষেত্রে এবং 2 নাম্বার ভলিউমের ক্ষেত্রে ইউজ করতে পারি, যাতে কিনা কি হবে, রেজাল্টটা কি হবে, লেফট সাইডে যখন আমরা অ্যাড করে দেব তখন কিন্তু এই কমন বাউন্ডারিটা ইন্টিগ্রেশন ক্যান্সেল করে 0 হয়ে যাবে। আর থাকবে কোনটা? বাদ বাকি সমস্ত সারফেস থাকবে। অর্থাৎ দেখা যাবে যে এখানে যদি আমরা এটাকে ডেল্টা ভি1 বলি আর এটাকে যদি ডেল্টা ভি2 বলি, তাহলে ডেল্টা ভি1 আর ভি2 অ্যাড করে টোটাল ভলিউমের যে বাউন্ডিং সারফেস, সেই সারফেসটা সারফেস ইন্টিগ্রেশন যোগ করার পরে চলে আসবে। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার যদি এরকম ভাবে যোগ করতে থাকি, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র ডেল্টা ভি1 প্লাস ডেল্টা ভি2 যে বাউন্ডিং সারফেস, সেই সারফেসটার ইন্টিগ্রেশনই শুধুমাত্র এখানে লেফট সাইডে পড়ে থাকবে। এরকম ভাবে সারফেস ইন্টিগ্রেশন যদি আমরা পরপর এখানে যোগ করতে থাকি, তার পাশের ভলিউমটা 3 নাম্বার, তার পাশেরটা 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, তাহলে দেখা যাবে যে এরকম পুরো ভলিউমটার শুধুমাত্র সারফেস ইন্টিগ্রেশন টিকে থাকবে, শুধু বাউন্ডিং সারফেসটা। আর ভেতরের সারফেস গুলো কিন্তু ওই যেহেতু আউটওয়ার্ড নর্মালের কনসেপ্টটা নেওয়া হচ্ছে, সুতরাং একে অপরের সঙ্গে এটা ক্যান্সেল আউট করে শুধুমাত্র বাউন্ডিং ভলিউমটা এখানে পড়ে থাকবে। তাহলে এই জিনিসটাই আমাদের অ্যাড করতে হবে, এই জিনিসটা বারবার আমাদের অ্যাড করতে হবে। কি করব আমরা? এটা সামেশন নিয়ে নেব এবং ইন্টিগ্রেশন a ডট n ডিএস আমরা করলাম, ইন্টিগ্রেশনটা করলাম s, ধরো এখানে 1 থাকবে, 2 থাকবে, এরকম থাকবে, সুতরাং এস আই লিখবো এখানটায়, আই এর উপর ইন্টিগ্রেশন করা হচ্ছে, সামেশন করা হচ্ছে, সরি। এরপরে ডান দিকটা দেখো, ডাইভারজেন্স অফ এ, এটা আমরা ডিভি লিখলাম। এটা আমরা কোনটার ক্ষেত্রে করলাম? এই ইন্টিগ্রেশনটা কোনটার ক্ষেত্রে করলাম? ধরো এখানে ডেল্টা ভি আই ভলিউম যেটা, তার উপর ইন্টিগ্রেশন করলাম এবং তার সামেশন দিলাম। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা বিভিন্ন ছোট 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 ভলিউম, মানে এই পুরো টোটাল ভলিউমটাকে যতগুলো ভলিউম এলিমেন্টে ভেঙে দেওয়া যায়, এলিমেন্টে ভেঙে তার উপর সামেশনটা নেওয়া হয়। তাহলে এটা একটা ছোট ভলিউমের ক্ষেত্রে ছিল, কিন্তু এই ছোট ভলিউমের জিনিসটাই আমরা কি করলাম, প্রচুর এই ছোট ছোট যে এলিমেন্ট বা খোপগুলো এখানে আছে, বা ছোট ছোট যে এখানে ভেঙে নেওয়া পেরালো পাইপ গুলো আছে, সেগুলোর উপর এটাকে সামেশন করে দেওয়া হবে। ডান দিকের অংশটা আমি একবারও বলিনি যে এটা কি হবে। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই ভলিউম ইন্টিগ্রেশনটা এক্সটেন্ড করি, যে এখানে ভলিউম ইন্টিগ্রেশন, এখানে ভলিউম ইন্টিগ্রেশন, এটা ভলিউম ইন্টিগ্রেশন,
তাহলে এরকম যোগ করতে করতে আমরা দেখবো যে ভলিউম ইন্টিগ্রেশনটা টোটাল ভলিউমটা অর্থাৎ ভি তে এক্সটেন্ড করে গেছে। সুতরাং ডান দিকটা নিয়ে প্রবলেম নেই, বাঁ দিকটার অংশটাই দেখো ভেতরের সারফেস গুলো যে ইন্টারমিডিয়েট সারফেস অথবা কমন সারফেস এগুলো কিন্তু ভ্যানিশ করে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ ডট এন ডিএস। এটা দেখো ডেল্টা এস আই ছিল, অর্থাৎ ডেল্টা এস ওয়ান, ডেল্টা এস টু, ডেল্টা এস থ্রি এরকম ভাবে যোগ করতে করতে কিন্তু শুধুমাত্র বাউন্ডিং সারফেস অর্থাৎ এস সারফেসটা এখানে পড়ে থাকবে। সামেশন মিলে এখানে পড়ে থাকবে বাউন্ডিং সারফেস, যেটা কার বাউন্ডারি, যেটা হচ্ছে ভি এর বাউন্ডারি। আর এই ভলিউম এলিমেন্টের উপরে যদি আমরা এই ইন্টিগ্রেশনটা এরকম ভাবে অ্যাড করতে থাকি তাহলে দেখা যাবে যে ডাইভারজেন্স অফ এ ডিভি টোটাল ভলিউমের উপর ইন্টিগ্রেশনটা এক্সটেন্ড করে গেল। এই জিনিসটাকে বলা হবে গাউস ডাইভারজেন্স থিওরেম। আমাদের এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, এটাকে বলা হবে গাউস ডাইভারজেন্স থিওরেম। তাহলে কমন সারফেস ভ্যানিশ করে যাওয়ার জন্য এই টোটাল ইন্টিগ্রেশনটা সামেশনের পরে সারফেস ইন্টিগ্রেশনটা কিন্তু শুধুমাত্র ভি ভলিউমকে যেটা ঘিরে রয়েছে সেই সারফেসটা এখানে দেখা যাচ্ছে এবং ইন্টারমিডিয়েট সারফেসটা একটাও দেখা যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে কমন সারফেস ইন্টিগ্রেশন গুলো ভ্যানিশ করে যাচ্ছে, অ্যাড করলে ভ্যানিশ করে যাচ্ছে। তার কারণটা কি? ভ্যানিশ করার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখন ভলিউম ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন করব, বিশেষ করে সারফেস ইন্টিগ্রেশন করব, তখন যে নর্মালটা নেব বা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরটা নেব সেটা কিন্তু দুই দিকে হতে পারে। মনে রাখতে হবে এই সারফেস ইন্টিগ্রেশন করার সময় দুই দিকে নিলে হবে না, আউটওয়ার্ড নরমাল নিতে হবে। ভলিউম ইন্টিগ্রেশন করার সময় কানেক্টেড যে সারফেস ইন্টিগ্রেশন, সেখানে সারফেস ইন্টিগ্রেশনের সময় যে নরমাল কম্পোনেন্টটা নিতে হবে এর, সেটা হচ্ছে আউটওয়ার্ড নরমাল, অর্থাৎ ভলিউম থেকে বাইরের দিকে বেরোচ্ছে এরকম একটা কনসেপ্ট এখানে নিতে হবে। তাহলে আউটওয়ার্ড নরমাল যদি নাও সেক্ষেত্রে 1 আর 2 এর যে কমন বাউন্ডারি রয়েছে সেই কমন বাউন্ডারি ক্ষেত্রে আমরা দেখলাম দুটো ইউনিট ভেক্টর দুই দিকে হয়ে যাচ্ছে। 1 এর ক্ষেত্রে আউটওয়ার্ড নরমাল রাইট সাইডের দিকে, আর 2 এর ক্ষেত্রে এবিসিডির ক্ষেত্রে যদি আমরা আউটওয়ার্ড নরমাল দিই সেটা কিন্তু লেফট সাইডের দিকে হয়ে যাচ্ছে। এবং তারা ইকুয়াল আর অপোজিট। ইকুয়াল তো বটেই, তার কারণ এদের আমরা দেখেছি যে ইউনিট ভেক্টর এদের ভ্যালুটা 1 আর ডাইরেকশনটা ঠিক উল্টো দিকে, সেই জন্য মাইনাস সাইনটা এখানে রয়েছে। ঠিক এই কারণেই কমন বাউন্ডারিটা অ্যাড করে দিলে থাকছে না, ভ্যানিশ করে যাচ্ছে। আচ্ছা, এই ডাইভারজেন্স থিওরেমের উপর যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে বলো, তারপরে আমরা প্রবলেমের দিকে যাব। যে অংশটা আজকে পড়ানো হলো সেই অংশটার উপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, তারপরে আমরা নেক্সট যে প্রবলেম গুলো আছে সেগুলো করতে থাকবো। তাহলে এটা আমরা এই ডেরিভেশনটা কমপ্লিট করলাম এবং আমরা এবারে অ্যাপ্লিকেশনের দিকে যাব।
যেমন ধরো 53 বলেছে ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম। 53টা সবাই লক্ষ্য করো। ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম ফর a equal to 2x square I cap minus y square j cap plus 4x z square k cap taken over the region in the first octant bounded by y square plus z square equal to 9 and x equal to 2. ডাইভারজেন্স থিওরেম মানে বুঝতেই পারছো, সেখানে একটা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে আর সেখানে একটা ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। ভলিউম ইন্টিগ্রেশনটা করার সময় ডাইভারজেন্স অফ এর ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, করে দেখিয়ে দিতে হবে যে সারফেস ইন্টিগ্রেশন অফ নর্মাল কম্পোনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু ভলিউম ইন্টিগ্রেশন অফ দ্য ডাইভারজেন্স অফ এ। এটা তোমাকে দেখিয়ে দিতে হবে, তাহলে তুমি ভেরিফিকেশনটা করতে পারবে। অর্থাৎ ডাইভারজেন্স থিওরেমের যে লেফট সাইড আর রাইট সাইড থাকবে সেটাই দুটো তোমাকে আলাদা করে ইকুয়েশন তোমাকে ইন্টিগ্রেশন করে দেখিয়ে দিতে হবে, সেম রেজাল্ট আসছে, তাহলে এটা ভেরিফিকেশন কমপ্লিট হতে পারে। তাহলে এই ডাটা তোমরা ক্যাপচার করে নাও এবং আমরা এই একটা অঙ্ক করার চেষ্টা করি। যে ভেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে a ভেক্টর ইকুয়াল টু 2x স্কয়ার y I ক্যাপ 2x স্কয়ার y I ক্যাপ মাইনাস y স্কয়ার j ক্যাপ প্লাস 4x z স্কয়ার k ক্যাপ taken over the region in the first octant। তাহলে আমরা ফার্স্ট অক্টেন্টের কথা বলেছি, এখানে লিখে নিচ্ছি ফার্স্ট অক্টেন্ট। আর কি এখানে জানার দরকার, বাউন্ডেড বাই এক্স ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, একটা সিলিন্ডারের ইকুয়েশন দেওয়া আছে, দেখো সিলিন্ডারের ইকুয়েশন লিখে নিতে হবে, ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 9। আর একটা প্লেন দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই জেড প্লেন এক্স ইকুয়াল টু 2, এইটা আমাদের দেওয়া আছে। এইবার আমাদের এই ইন্টিগ্রেশনটা এখানে করতে হবে। প্রথমে আমরা একটা মোটামুটি প্ল্যানিংটা করে দিই কিভাবে সারফেস ইন্টিগ্রেশন বা ভলিউম ইন্টিগ্রেশন এখানে করব, সেই প্ল্যানিংটা আমরা করে দিই। আমাদের এই যে লেফট সাইড আর রাইট সাইড, ধরো এটা লেফট সাইড LHS, এইটা আর এটা RHS, আমাদের আলাদা করে করতে হবে, করে দেখাতে হবে এই দুটো সমান ভ্যালু আসছে। ভলিউম ইন্টিগ্রেশনও করতে হবে, সারফেস ইন্টিগ্রেশনও করতে হবে, দুটোই করতে হবে আমাদের। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা করব, দেখো এখানে y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9, এটা y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 9 মানে এই ইকুয়েশনটা থেকে বলে দিচ্ছে যে সিলিন্ডারটা x এর দিকে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসটা কোন দিকে আছে, x এর দিকে আছে। তাহলে x এর দিকে এইটা যদি x অ্যাক্সিস হয়, যদি z অ্যাক্সিস হয়, যদি y হয়, তাহলে এখানটাই সিলিন্ডারটা আঁকতে হবে। কিন্তু সিলিন্ডারটা আঁকতে গিয়ে মনে রাখতে হবে এই সিলিন্ডারটা যেন ফার্স্ট অক্টেন্টেই সীমাবদ্ধ হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সিলিন্ডারটা আমরা পুরোটা আঁকবো না, এখানটায় এরকম ভাবে আঁকবো, শুধু ফার্স্ট অক্টেন্টের অংশটা আমরা আঁকবো যাতে কিনা আমাদের সুবিধা হয়। এই হচ্ছে সিলিন্ডার, খুব ভালো হলো না, সিলিন্ডারের একটা অংশ, কারণ আমাদের বলা হয়েছে যে ফার্স্ট অক্টেন্টের অংশটা নিতে হবে। এই পুরোটা তো গোল হয় কিন্তু ফার্স্ট অক্টেন্টে 1/4 অংশ পড়বে, এটা সিলিন্ডারটা। আর বাদ বাকি যে নেগেটিভ y বা নেগেটিভ z এর দিকে যেটা আছে বা নেগেটিভ
এক্স অ্যাক্সিসের দিকে যে অংশটা চলে গেছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। এবং সিলিন্ডারটা আমরা এখানে কাট করে ফেলেছি। কনস্ট্রাক্টেন্টের জন্য ওই অরিজিনে কাট হয়েছে আর এখানে একটা কাট হয়েছে। এটা হচ্ছে ওয়াই যে প্লেন, এই প্লেনটা, এই যে প্লেনটা সেটা হচ্ছে x ইকুয়াল টু 2। এখানে বলে দিয়েছে যে x ইকুয়াল টু 2 তে এটা বাউন্ড করা আছে, তাহলে x ইকুয়াল টু 2 তে এটা বাউন্ডারি, সেই জন্য আমরা এখানে কাট করে দিয়েছি। এবার এই সিলিন্ডারে দেখো, যদি সারফেস ইন্টিগ্রেশন এলএইচএস দিয়ে করতে চাও তাহলে এখানে কটা সারফেস হবে? এখানে কিন্তু সিলিন্ডারের এই একটা সারফেস, এটা প্লেন সারফেস, এই সারফেসটা, এটা একটা সারফেস, এইদিকে একটা সারফেস রয়েছে, দুটো সারফেস হলো। এখানে এই দুটো সারফেসই প্লেন সারফেস, এই আর একটা সারফেস এই সামনের দিকে, ধরো এখানে এ বি সি বলে দিলাম এটাকে, এবিসি আর একটা সারফেস, এখানে ও এম এন আর একটা সারফেস, এই ও এম এন আর একটা প্লেন সারফেস। তাহলে চারটে প্লেন সারফেস আছে, আর একটা কিন্তু কার্ভ সারফেস আছে। কার্ভ সারফেস হচ্ছে এখানে কার্ভ কোনটা, সেটা হচ্ছে এ বি এম এন এ, এ বি এম এন এ, এইটা কিন্তু কার্ভ সারফেস। হ্যাঁ, এইটা সিলিন্ড্রিক্যাল কার্ভ সারফেস। তাহলে একটা মাত্র কার্ভ আছে আর চারটে এখানে প্লেন সারফেস আছে। তাহলে টোটাল আমাদের এই পাঁচটা সারফেসের উপরে একটা কার্ভ, চারটে প্লেন, এর উপরে ইন্টিগ্রেশন করে অ্যাড করে দিলে এইটা এই এলএইচএস আমরা পেয়ে যাব। আর আরএইচএস পেতে গেলে এই পুরো ভলিউমটার উপরে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অবভিয়াসলি আরএইচএস করার সময় আমরা কি করব, ওই এ এর যে ভেক্টরটা দেওয়া আছে তার ডাইভারজেন্স আগে নেব, তারপরে তার ইন্টিগ্রেশনটা আমরা শুরু করব। এবং এখানে যে ভলিউম এলিমেন্ট আছে, ডিবি যে ভলিউম এলিমেন্ট, সেটা আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। এবং সেখানে ঠিকঠাক করে যদি আমরা লিমিট লিখতে পারি তাহলে রেজাল্টটা চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এই প্ল্যানিং এ এগুলে আমরা এলএইচএস আর আরএইচএস এর দেখবো যে সমান হয়ে গেছে। কিন্তু যদি আমরা এলএইচএস শুরু করি, সেখানে আগে 5টা ইন্টিগ্রেশন করতে হবে, করে তাদের অ্যাড করতে হবে, তাহলে আমরা একটা রেজাল্ট ঠিকঠাক পেতে পারি। প্রত্যেকটা সারফেসের নাম দিয়ে দিয়ে ইন্টিগ্রেশন আমরা করব, এবং করার পরে এই 5টা ইন্টিগ্রেশন আমরা যোগ করে এলএইচএস, সারফেস ইন্টিগ্রেশন যোগ করে আমরা এলএইচএস পেতে পারি। আমরা তাহলে শুরু করেছি এখানটাই। দেখা যাক যে প্রথমে যে ইন্টিগ্রেশনটা একটা করলে তোমরা বুঝতে পারবে যে ধরো এখানে ও এম এন, এই ইন্টিগ্রেশনটা আমরা করে নিচ্ছি। ও এম এন এই ইন্টিগ্রেশনটা আগে করবো। এখানে এ ডট এন ডিএস, দেখো ও এম এন এর যে ডিরেকশন এন, এন ক্যাপ, সেটা কি হবে? এই এন ক্যাপটা কিন্তু আউটওয়ার্ড নরমাল নিতে হবে। এই সারফেসের নরমাল হতে পারে এক্স এর দিকে, হতে পারে নেগেটিভ এক্স এর, দুটোই হতে পারে, কিন্তু যেটা ভলিউম থেকে বেরিয়ে যাচ্ছে সেটা নিতে হবে। সুতরাং এখানে মাইনাস আই ক্যাপ নিতে হবে। তাহলে আমরা কি করব, এখানটায় এই পুরোটার সঙ্গে আমরা মাইনাস আই ক্যাপ এখানে ডট প্রোডাক্ট করে দেবো। 2x² y i ক্যাপ মাইনাস y² j ক্যাপ প্লাস 4xz² k ক্যাপ। এটার সঙ্গে আমরা কোনটা ডট প্রোডাক্ট করব? মাইনাস আই ক্যাপ। তারপরে ডিএস টা কত হবে? দেখো এই প্লেনটা কোন প্লেনে রয়েছে? ও এম এন যে প্লেনটা সেটা কিন্তু ওয়াই জেড প্লেন, সুতরাং এখানে ডিওয়াই ডিজেড হয়ে যাবে, যেহেতু ওয়াই জেড প্লেনে রয়েছে ডিওয়াই এই। আর এখানে ডবল ইন্টিগ্রেশন সাইনটা দিলে ভালো হয়, তাহলে সারফেস ইন্টিগ্রেশন হয়ে যাবে। যদিও এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড থাকা মানে সারফেস ইন্টিগ্রেশন হচ্ছে, কেউ যদি একটা ইন্টিগ্রেশন এখানে দেয় সেটাও বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা এখানটাই এখন এই ডট প্রোডাক্টটা যখন হবে তখন কি হবে, এখানে মাইনাস একটা সাইন চলে আসবে, মাইনাস 2x² y dy dz। y এর উপর ইন্টিগ্রেশন করতে হবে, z এর উপর ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এই y আর z এর লিমিটটা আমরা কি লিখব? এই লিমিট এই ইকুয়েশন থেকে বার করতে হবে, কারণ mn সেটা কিন্তু কার্ভ লাইন, এবং এই কার্ভ লাইনের ইকুয়েশনটা কি? y²
প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9। এখান থেকে কিন্তু বার করতে হবে। যদি ডেফিনিট লিমিটটা বার করতে চাও তাহলে একটাকে 0 করে দাও। ধরো তুমি y এর ইন্টিগ্রেশনটা আগে করবে, তারপরে z এর ইন্টিগ্রেশন করবে, তাহলে z এর লিমিট কিন্তু ডেফিনিট হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে দুটোই কিন্তু শুরু হচ্ছে 0 থেকে, দুটোই অরিজিন থেকে শুরু হচ্ছে, সুতরাং দুটোরই লিমিট, ধরো y এর লিমিট এটাও 0 হবে, z এর লিমিট সেটাও 0 হবে। কিন্তু y এর হাইয়েস্ট লিমিট কত হবে, z এর হাইয়েস্ট লিমিট কত হবে? তুমি যাই করো এই লিমিটের মধ্যে এই ইকুয়েশন কিন্তু রাখতে হবে, এই ইকুয়েশন না রাখলে হবে না। সেই জন্য y এর লিমিট যদি হাইয়েস্ট লিমিট যদি চাও তাহলে y ইকুয়াল টু 9 মাইনাস জেড স্কোয়ার, এটা হয়ে যাবে তার রুট ওভার, এবং সেটা পজিটিভ, তাহলে রুট ওভার 9 মাইনাস জেড স্কোয়ার। এই ইন্টিগ্রেশন তোমাকে আগে করতে হবে যেহেতু এর মধ্যে ভ্যারিয়েবল লিমিট রয়েছে। আর জেড এর লিমিট তুমি কিভাবে বসাবে? জেড এর লিমিট দেখো একবার ইকুয়েশনটা নেওয়া হয়ে গেছে, এই ইকুয়েশনটা কিন্তু আর এর মধ্যে নেওয়ার দরকার নেই, এখানে ডেফিনিট লিমিট লিখতে হবে। জেড এর লিমিট তুমি y ইকুয়াল টু 0 এর মধ্যে বসিয়ে দিলেই পেয়ে যাবে। y ইকুয়াল টু এখানে 0 বসাও, এই যে y ইকুয়াল টু 0 বসালে তুমি z ইকুয়াল টু দেখো +3 আর -3 পাবে। কিন্তু আমাদের ফার্স্ট অপশনটি নিতে বলছে x y z তিনটেই পজিটিভ হবে, সুতরাং নেগেটিভ বা -3 হওয়ার কোনো প্রভিশন নেই, এখানে z ইকুয়াল টু 0 টু 3 ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশন করার সময় অবভিয়াসলি তোমাদের y এর ইন্টিগ্রেশন আগে করতে হবে। y এর ইন্টিগ্রেশন আগে করলে কি হবে, যে এটা y স্কয়ার বাই 2 হয়ে যাবে। এর মধ্যে একটা কথা রয়েছে, দেখো x স্কয়ার এটা অন্য ভ্যারিয়েবল আছে, কিন্তু x স্কয়ার ভ্যারিয়েবলটা আছে, তাহলে x স্কয়ার ভ্যারিয়েবলটাকে তুমি কি করবে এখানটায়, x যে ভ্যারিয়েবল এটা কি করবে তুমি এখানটায়, এই x স্কয়ার যে এখানে অংশটা এটা কিন্তু তোমাকে ওই সারফেস থেকে লিখতে হবে। এই MNO বা OMN যে সারফেস তাতে x এর ভ্যালুটা কত আছে, x এর ভ্যালুটা কত, এই yz প্লেনে x এর ভ্যালুটা কত? তোমরা নিশ্চয়ই জানো যে এখানটায় যে y টা x টা তার ভ্যালুটা হচ্ছে 0, আর এখানটা যে x এর ভ্যালু সেটা হচ্ছে x 2, দুটো কিন্তু আলাদা। তুমি যখন এই সারফেসে ইন্টিগ্রেশন করবে একই রকম ভাবে করবে, কিন্তু এখানে x 0 লিখবে, আর এইখানটা যখন CBA বা ABC যখন ইন্টিগ্রেশন করবে তখন কিন্তু x 2 লিখতে হবে। তাহলে এই জায়গাটায় তোমার x 2 লিখলে এবং x 2 এর ইন্টিগ্র্যান্ডই 0 হয়ে যাবে, গোটাটা 0 হয়ে যাবে, তাহলে তুমি ইন্টিগ্রেশন হাত থেকে অন্তত বেঁচে গেলে, মুক্তি পেলে। কিন্তু এইটা ইন্টিগ্রেশন করার সময় এই যে BAC যেটা সেটা ইন্টিগ্রেশন করার সময় কি করতে হবে, দেখো BAC বা ABC, এই ইন্টিগ্রেশনটা করার সময় এখানে এটার থেকে যেটা আলাদা হবে, এক নম্বর হচ্ছে x 2 বসানো হবে, আর 2 নাম্বার হচ্ছে এর যে নরমাল কম্পোনেন্ট n ক্যাপ সেটা কিন্তু i এর দিকে হবে। এখানে কি হয়েছিল দেখো, এখানে n ক্যাপটা নেগেটিভ i এর দিকে হয়েছিল, আর এটা হবে পজিটিভ i এর দিকে, কারণ আউটওয়ার্ড নরমাল এর থেকে এই ভলিউম থেকে বেরোতে চাইবে এবং সেটা এই দিকে হবে। সেই জন্য এখানটায় এই নেগেটিভ সাইনটা হবে না, 2x² y এখানে dy dz এই হয়ে যাবে। আর লিমিটটা কি হবে, লিমিটটা একই রকম, y = 0 to √9 মাইনাস z স্কয়ার, z = 0 to 3 এই হবে। এইটা তোমাকে করতে হবে। এই যে x স্কয়ার থাকলো, আমি বললাম যে এই সারফেসের উপর প্রত্যেক জায়গায় x = 2, সুতরাং এটা 2 স্কয়ার লিখে দাও। এবার তোমার 8 বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে x = লিখবে এখানে 2 স্কয়ার, 2 স্কয়ার লিখলে এখানে 2 আর এখানে 2 স্কয়ার, 8 বেরিয়ে গেল। 8 এখানে z এর লিমিট কত আছে, 0 to 3, আর এখানে কত আছে y dy, তার মানে এখানে y²/2, আর এটার লিমিট কত, 0 to √9 মাইনাস z² dz এই থাকবে। তাহলে 8 মাল্টিপ্লাইড বাই কত হচ্ছে দেখো, 0 to 3, z = 0 to 3,
জিরো বসালে তো এটা জিরো হয়ে যাবে, আর 2টা আমি বাইরে নিয়ে গেলাম, সেক্ষেত্রে এটা 9 মাইনাস জেড স্কোয়ার থাকবে ইন্টু ডিজেড। যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে রুট ওভারটা চলে গেল, দিয়ে 9 মাইনাস জেড স্কোয়ার। এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। বাইরের অংশটা 4 চলে আসলো, এখানে হবে 9 ইন্টু জেড। 9 ইন্টু জেড মানে কত হবে? 9 ইন্টু 3 হবে, মাইনাস জেড কিউব বাই 3। এটা জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3 আসবে। জেড কিউব বাই 3 মানে এখানে 3 কিউব বাই 3, আর জিরো যে লিমিটটা সেটা বসালে জিরো হয়ে যাবে দুটো। তাহলে কত হচ্ছে? 427 মাইনাস এটা 3 কিউব মানে 27, আর বাই 3 মানে 9। তাহলে এখানে 4 ইন্টু 18 ইকুয়াল টু 72। আমাদের সারফেস ইন্টিগ্রেশন কটা আছে? টোটাল সারফেস ইন্টিগ্রেশন এখানে দুটো হলো, আরো ইন্টিগ্রেশন করতে হবে 3খানা, বাদ বাকি 3খানা ইন্টিগ্রেশন করে আমরা অ্যাড করে দেবো। তাহলে আমাদের প্রথম সারফেস ইন্টিগ্রেশনটা 0 হলো, এটা ক্ষেত্রে 72 হলো। এইটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তারপরে আমরা অন্য ইন্টিগ্রেশন গুলো এটা করতে থাকি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন আমরা ও এম এন এর ক্ষেত্রে আমরা পেলাম 0। আচ্ছা, আমরা এ বি সি এর ক্ষেত্রে পেলাম 72। কোনো যদি এর মধ্যে ভুল থাকে তোমরা অবশ্যই পয়েন্ট আউট করবে, সঙ্গে সঙ্গে ভুল থাকতে পারে, কোনো লিমিট বসাতে গিয়ে ভুল বা অন্য কোনো ভুল থাকলে সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের একটা সারফেস ইন্টিগ্রেশনে, সেটা হচ্ছে বি এম ও সি, অর্থাৎ যেটা এক্স ওয়াই প্লেনে আছে। এক্স ওয়াই প্লেনে বি এম ও সি এটা আছে, এটা প্লেনটার ইকুয়েশন কি? জেড ইকুয়াল টু 0। আর এন ক্যাপটা কত হবে? এন ক্যাপটা হবে আউটওয়ার্ড নরমাল, তার মানে এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, তাহলে কে ক্যাপ হয়ে যাবে, মাইনাস কে ক্যাপ, সরি। তাহলে আমরা এখন বিএমওসি এটার উপর ইন্টিগ্রেশন করব। যদি মাইনাস কে ক্যাপ এর উপরে তুমি ডট প্রোডাক্ট করো, এ ডট মাইনাস এন ক্যাপ, তাহলে মাইনাস সাইনটা বাইরে চলে আসবে, 4x জেড স্কোয়ার হয়ে যাবে। তারপরে ডিএস এর বদলে তুমি কি লিখবে? যেহেতু এটা এক্স ওয়াই প্লেন, ডিএক্স ডিওয়াই ডবল ইন্টিগ্রেশন অফ ডিএস হবে। আর এক্স ইকুয়াল টু এখানে কত লিখবে? লিখতে পারবে না, জেড ইকুয়াল টু জেড থাকলে 0 লিখবে, জেড তো আছে, 0 লিখে দাও, টোটালটা 0, সোজা হয়ে গেল। তাহলে এখানে পি এম ও সি তাহলে হলো 0 রেজাল্ট পাওয়া গেল সারফেস ইন্টিগ্রেশন। এরপরে আমরা যে আরেকটা সহজ ইন্টিগ্রেশন করব, সেটা হচ্ছে ও এন এ সি। ও এন এ সি এটা কোন প্লেনে রয়েছে? এটা এক্স জেড প্লেন রয়েছে, সুতরাং y ইকুয়াল টু 0। এবং এর ডাইরেকশন কোন দিকে হবে? এন ক্যাপ। দেখো আউটওয়ার্ড নরমাল নিলে কিন্তু y এর দিকে হবে না, নেগেটিভ y এর দিকে হবে, তাহলে মাইনাস জে। তাহলে আবার শুরু করছি এবার।
আমরা এখন ইন্টিগ্রেশন করব কার উপরে, সি ও এন এ, সি ও এন এ, এটার উপরে ইন্টিগ্রেশন করব। সেক্ষেত্রে এটা তো এটার সঙ্গে ডট প্রোডাক্ট করবো কি, মাইনাস জে। মাইনাস জে যদি এটার সঙ্গে ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে দেখো, এটার সঙ্গে মাইনাস জে ডট প্রোডাক্ট করলে এই মাইনাস আর এই মাইনাসে পাস হয়ে গেল, থাকলো কি ওয়াই স্কোয়ার। আর ডিএস এর বদলে কি থাকবে, এটা এক্স জেড প্লেন, তাহলে ডিএক্স ডিজেড ইন্টিগ্রেশন। এক্ষেত্রে ওয়াইটা কত লিখতে বললাম, ওয়াই ইকুয়াল টু 0 লিখবি, ইন্টিগ্রাল 0, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে কি পাওয়া গেল, সি ও এন এ পাওয়া গেল 0। এটাও তাহলে আমাদের সহজ হয়ে গেল কাজটা, যেহেতু ওয়াইটা ছিল, ওয়াইটা 0 লিখে দিলাম। নেক্সট আমরা কার্ভ সারফেস নেব। কার্ভ সারফেসের নাম কি, এ বি এম এন এ। এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে, তাহলে আমরা এখানে বলে দিচ্ছি এ বি এম এন এ, এটার উপর আমরা ইন্টিগ্রেশন করব। এটা যেহেতু কার্ভ, সুতরাং তোমাকে প্রজেকশন ইন্টিগ্রেশন করতে হবে। এটা প্রজেকশন ইন্টিগ্রেশন করতে হবে এবং এর প্রজেকশন তুমি ধরো এক্স ওয়াই প্লেনে ফেলছো। এই কার্ভ সারফেসটা, এই যে কার্ভ সারফেসটা রয়েছে, এটার প্রজেকশন তুমি এক্স ওয়াই প্লেনে ফেলছো। জেড এর দিক থেকে একটা লাইট তুমি ফেলো, এক্স ওয়াই তলে একটা ছবি পড়বে, ছায়া পড়বে, শ্যাডো পড়বে, সেই ছায়া শ্যাডোটা এরকম হবে। তাহলে কার্ভ সারফেসটা যদি তুমি এক্স ওয়াই প্লেনের উপরে প্রজেকশন নাও, সেটা হয়ে যাবে বিএমওসি, এটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রজেকশন ইন্টিগ্রেশন করব। প্রজেকশনটা আর, এই আরটা কি হবে, বিএমওসি, এটা হয়ে গেল। প্রজেকশন ইন্টিগ্রেশনের যে নিয়ম, সেটা হচ্ছে এ ডট এন তো রাখতেই হবে, আর তার সঙ্গে তুমি এখানটায় যেহেতু এক্স ওয়াই প্লেন, তাহলে ডিএক্স ডিওয়াই করে দাও, এবং তার সঙ্গে তুমি করো এন ক্যাপ সারফেসের যে নরমাল ইউনিট ভেক্টর, তার সঙ্গে এই যে নিচের সারফেসটার ডাইরেকশন, সেটা তুমি নিয়ে নাও। এর ডাইরেকশন তুমি উপরের দিকেও নিতে পারো, নিচের দিকেও নিতে পারো, কারণ এখানে মড ব্যবহার করা হয়। এই প্রজেকশন ডাইরেকশন কোন দিকে, কে ক্যাপের দিকে। তুমি যদি মাইনাস কে ক্যাপ ব্যবহার করো এবং মড ব্যবহার করো, তাহলে ব্যাপারটা একই দাঁড়ায়। সুতরাং সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করার দরকার নেই। তাহলে এইটা তোমাকে করতে হবে প্রজেকশন ইন্টিগ্রেশন করার সময়। তাহলে কার্ভ সারফেসে সরাসরি ইন্টিগ্রেশন করা ঝামেলা, সেই জন্য আমরা এটাকে সহজ করার জন্য কি করলাম, প্রজেকশন ফেললাম বিএম ও সি এর উপরে। এবার আমাদের কি বার করতে হবে, এই কার্ভ সারফেসের উপর যে এন ক্যাপ, সেটা আমাদের বার করতে হবে কি হয়, এন ক্যাপটা কত হয়। এন ক্যাপটা বার করতে গেলে দেখো, কার্ভ সারফেসের ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, আমরা এটাকে ফাই ধরে নেব। এই তাহলে ফাই ইকুয়াল টু ধরে নিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে ফাই ধরে নিলাম আমরা। এখানে যদি গ্রেডিয়েন্টটা ফাই নিই, তাহলে কত হবে, 2y j ক্যাপ আর 2z k ক্যাপ, এটা হবে। n ক্যাপ যদি বার করতে চাই, তাহলে গ্রেডিয়েন্টটা ফাই বাই তার ম্যাগনিটিউড গ্রেডিয়েন্টটা ফাই, এটা হবে। তাহলে 2y j ক্যাপ 2z k ক্যাপ বাই √4y স্কয়ার 4z স্কয়ার ইকুয়াল টু y j ক্যাপ প্লাস z k cap by √y square plus z square, which is equal to 9। তাহলে 9 বসিয়ে দিলে √9 চলে আসবে, ইকুয়াল টু 3 হয়ে যাবে। এটা আমরা করব না এখন, এন ক্যাপটা বার করেছি, এর মধ্যে বসাবো, তারপরে করব এটা। এই এটার সঙ্গে ওটা ডট প্রোডাক্ট হবে, এটা ডট প্রোডাক্ট হবে, এই ডট এন এ আর এন এর ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এই ভেক্টরটা আর ওই ভেক্টরটা ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্ট করে ফেলি আমরা। ডট প্রোডাক্ট করার সময় তোমরা এখানে √y স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা থেকে গেল। আর জে ক্যাপ যেটা রয়েছে, জে ক্যাপ মানে এখানে মাইনাস ওয়াই স্কয়ার রয়েছে, মাইনাস ওয়াই স্কয়ার মাল্টিপ্লাইড বাই ওয়াই হবে এখানটায়, প্লাস 4x, এখানে দেখো জেড স্কয়ার আছে, এখানে দেখো জেড আছে, তাহলে কি হবে, স্কয়ারটা কিউব হয়ে যাবে। আর এইটা তো, তাহলে এ এর সঙ্গে এন ক্যাপ আমরা ডট প্রোডাক্ট করে
এটা আমরা বানিয়ে দিলাম। a ডট n হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা dx dy লিখলাম। এখানে আর একটা ইন্টিগ্রেশনের সাইন দিতে পারি। আর n ডট k মানে কিন্তু z বাই এটা হয়ে যাবে, z বাই এটার সঙ্গে যদি k ডট প্রোডাক্ট করো তাহলে z বাই এটা থাকবে, দুটো ভাগ y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখেছো এই টার্মটা এটার সঙ্গে কিন্তু ক্যান্সেল করবে, এটার সঙ্গে ক্যান্সেল করবে, তাহলে এটা চলে গেল, থাকলো z। এই z দিয়ে এখানে ভাগ করতে হবে, z দিয়ে ভাগ করতে হবে। এটাকে z দিয়ে ভাগ করলে 4xz² হয়ে যাবে, প্রবলেম নেই, কিন্তু z একটা এখানে ভ্যারিয়েবল। তাহলে মাইনাস y³ বাই z আর 4xz² dx dy। এই ইন্টিগ্রেশনের মধ্যে দেখো তিনটে ভ্যারিয়েবল, একটা x y আর বাকিটা হচ্ছে z। তুমি এই জেডটাকে তাড়াবে কি করে? তাড়ানোর উপায়টা কি? জেডটা তাড়ানোর উপায় হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ যে ইকুয়েশন আছে y² + z² = 9। এই y² + z² = 9 এই ইকুয়েশনটা থেকে তুমি জেডটাকে সরিয়ে দিতে পারো। তাহলে এখানে জেডটার ভ্যালু হবে √9 - y², আর এখানে z² ভ্যালু হবে 9 - y²। এই কাজটা করে তোমাকে এই ভ্যারিয়েবল চেঞ্জ করে তোমাকে এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে মাইনাস y³ বাই z মানে এখানে √9 - y², এখানে z মানে √9 - y²। dx dy এটা প্লাস 4x z² মানে এখানে 9 - y² dx dy। z² = 9 - y²। এইবার তোমাকে এই ইন্টিগ্রেশনটা দেখো নরমাল যেভাবে করে সেইভাবেই করবে, কিন্তু লিমিটটা আমি বলে দিচ্ছি যে কিভাবে লিমিট নেবে। এইটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, এই প্রজেকশন BMOC যে প্রজেকশন এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, সুতরাং এখানে দুটোই ডেফিনিট ইন্টিগ্রেশন হবে, x এর ও y এর। তাহলে তুমি কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা তোমার ব্যাপার, যে কোনোটা আগে পরে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, লিমিটের উপর নির্ভর করতে হবে না তোমার। এই পয়েন্টটা তোমার খেয়াল করতে হবে, এখানে 0 0 থেকে শুরু হচ্ছে, এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা দেখো এটা মনে হয় x = 2 ছিল, তাহলে x এর লিমিট কত হবে? 0 to 2, আর y এর লিমিট 0 থেকে অবভিয়াসলি শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? সম্ভবত 3 এ শেষ হচ্ছে এটা। যদি তুমি z = 0 লিখে দাও এখানটায়, z = 0 লিখলে তাহলে y = কত পাওয়া যাবে? এখানটা y = 3 পাওয়া যাবে, তাহলে y = 3। এই ডেফিনিট ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে দুটোতেই, তাই x = 0 to 2 আর y = 0 to 3। এই ডেফিনিট ইন্টিগ্রেশনটা তুমি যদি করতে পারো তাহলে তুমি ইজিলি এখানে ইন্টিগ্রেশন করে ফেলতে পারো। এখানে একটা ব্যাপার দেখো, এখানে শুধু x এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে x হবে, x এর লিমিট যদি বসাও 2 - 0 হবে, শুধু তো একটা 2 চলে আসবে। এখানে x কে বার করে তারপরে y এর ইন্টিগ্রেশনটা করে দাও। আচ্ছা, তোমরা এই ইন্টিগ্রেশনটা করে আমাকে রেজাল্টটা ওই
চ্যাট বক্সে লিখে দাও দেখি। 108 হবে স্যার। হ্যাঁ বলো। 108। আচ্ছা, এইটা হচ্ছে 108 হচ্ছে, তাই তো? এই ভ্যালুটা, এই প্রথম ভ্যালুটা এইটা আর এটা আলাদা করে বলো। দুটো একসাথে, হ্যাঁ দুটো একসাথে যোগ করলে 108 হয়েছে, আলাদা করে খেয়াল। হ্যাঁ আলাদা করে করতে তো নাকি করনি? দেখি 108 হতে পারে। তাহলে 108 আমি তাহলে লিখে দিচ্ছি এখানে এ বি এম এন এ, এটা হচ্ছে 108। এবার তুমি সবগুলো যোগ করো, 3টে 0 72 108, তাহলে 180 হচ্ছে। তাহলে টোটাল সারফেস ইন্টিগ্রেশন কত হচ্ছে? এ ডট এন ডিএস মানে এই লেফট সাইডটা কত হচ্ছে? 180 হচ্ছে। তোমার একটা দিক হলো এটা, এই একটা দিক হলো। এবার তোমাকে ওই আরএইচএস করতে হবে, করে ওটা 180 হতে হবে, তাহলে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হবে। তোমাকে এইবার তুমি ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, এটার আগে ডাইভারজেন্স দেবে, নিয়ে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলো, এখনই বলো। এটুকুর মধ্যে কারো না বোঝার ব্যাপার থাকলে বলো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা বুঝেছো এটা। এবার আমরা নেক্সট কি করবো? ভলিউম ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, আমরা এখন ভলিউম ইন্টিগ্রেশন করবো, কিন্তু তার আগে তো ডাইভারজেন্স করতে হবে। ডাইভারজেন্স করার পরে ভলিউম ইন্টিগ্রেশন। ডাইভারজেন্স করে দিই। ডাইভারজেন্সে কত হবে বলো তো এখানটায়? ডাইভারজেন্সে মানে এখানে এক্স দিয়ে ডেরিভেটিভ হচ্ছে, এক্স দিয়ে ডেরিভেটিভ হওয়া মানে এটা 4xy মাইনাস 2y প্লাস 8xz। দেখো এর মধ্যে কোনো ভুল আছে কিনা? এইটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আরএইচএস করি। আরএইচএস ইকুয়াল টু 4xy minus 2y plus 8xz dv। এখানে dv আছে, তার মানে এটা dx dy dz। তোমাকে এই ইন্টিগ্রেশন করতে হবে। তিনটের লিমিট লিখতে হবে ঠিকঠাক করে। লিমিট যদি লিখতে পারো তাহলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। এটার লিমিটটাই আসল ব্যাপার। অন্য ইন্টিগ্রেশন যেরকম হয় সেটা করতেই হবে, কিন্তু লিমিটটা ঠিকঠাক করে তোমাদের লিখতে হবে। আমি লিমিটটা করে দিচ্ছি তোমাদের। এখানে সেকেন্ড লাইনটা একটু জায়গা বেশি নিয়ে এলাম। ভলিউম ইন্টিগ্রেশন ধরো তুমি এক্স এর ইন্টিগ্রেশনটা আগে করবে, ধরে নাও এক্স এর ইন্টিগ্রেশন আগে করবে, তাহলে এক্স তোমার ভ্যারি করবে কত পর্যন্ত, বা ওয়াই ইন্টিগ্রেশন করলে তার ভ্যারিয়েশনটা কত পর্যন্ত হবে, জেড বা জেডি বা কত পর্যন্ত ভ্যারি করবে। এই স্লাইসটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এক্স এর লিমিট কিন্তু কারোর উপর ডিপেন্ড করবে না, ওয়াই জেড এর উপর ডিপেন্ড করবে না। সুতরাং এক্স এর লিমিট 0 টু 2 লিখে দিতে হবে, কারণ এখান থেকে এই প্লেন পর্যন্ত চলে এসেছে। এবার ওয়াইটা দেখো, ওয়াই আর জেড কিন্তু ডিপেন্ডেন্ট। এখানে ওয়াই আর জেড কিন্তু ডিপেন্ডেন্ট, একটা ইকুয়েশনও লেখা আছে, তার মধ্যে এক্স নেই। সেজন্য এক্স এর ডেফিনিট ইকুয়েশন তুমি আগে পরে যখন খুশি করে দিতে পারো এবার লিখে দাও। কিন্তু জেড আর ওয়াই ডিপেন্ডেন্ট, সুতরাং এই ইকুয়েশনটা তোমাকে ইউজ করতে হবে, যে ইকুয়েশনটা একটা কার্ভের ইকুয়েশন।
একটা সারফেসের ইকুয়েশন, সেই সারফেসের ইকুয়েশন তোমাকে ইউজ করতে হবে। অবভিয়াসলি এগুলো সবগুলোই জিরো থেকে শুরু হবে, কারণ ফার্স্ট অর্ডার জিরো রয়েছে। এবার ওয়াই লিমিটটা কি হবে? যদি ওয়াই ইন্টিগ্রেশন আগে করো, এটা যদি আগে করো তাহলে লিমিটটা হবে অবভিয়াসলি এখান থেকে লিখে দাও 9 মাইনাস জেড রুট ওভার 9 মাইনাস। আর যখনই তুমি ওয়াইটাকে জেড দিয়ে এক্সপ্রেস করে ফেললে, জেড এর লিমিটটা ডেফিনিট হবে। জেড লিমিটটা আমরা এর আগে বার করেছি, জেড এর লিমিট যদি ওয়াই বসিয়ে দাও 0, তাহলে জেড ইকুয়াল টু 3 পাবে। তাহলে এইটা করতে হবে। আমরা ফার্স্টে এক্স এর ইন্টিগ্রেশনটা করে ফেলছি। এক্স এর ইন্টিগ্রেশনটা করলে দেখো 4 আচ্ছা, যেটা হচ্ছিল এক্স এর ইন্টিগ্রেশনটা আগে করি। কত হবে এখানে? y equal to 0 root over 9 minus z square, z equal to 0 to 3, আর এখানে 4 x square by 2, y minus 2y plus 8 x square by 2, z dy dz। এটা এখানে কেটে গেল, 2 হয়ে গেল, এটা কেটে গেল, 4 হয়ে গেল। তাহলে কত থাকছে? 4x স্কয়ার, এই 2x স্কয়ার y, 2x স্কয়ার y এর এখানে যদি আমরা এরকম বসিয়ে দিই, 0 to 2 বসিয়ে দিই, এখানটায় লিমিটটা যদি বসিয়ে দিই, তাহলে 0 এর ভ্যালুটা এখানে আসে না, আর এখানে 2yx আসবে। এটা ভুল করেছি, এই এখানে 2yx আসবে। এই 2টা যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে? এখানে 2 স্কয়ার, মানে এখানে 8y চলে আসছে। আর এটা হচ্ছে কত আসছে? x বসালে 4y আসছে, 2 into 2y 4y, আর এখানে যদি 4 বসিয়ে 16z হচ্ছে, 16 into z হচ্ছে, dy dz। আমরা এবার y এর ইন্টিগ্রেশনটা আগে করতে হবে। তাহলে y এর ইন্টিগ্রেশন এখানে 4y হচ্ছে এটা, তাহলে 4y টার ইন্টিগ্রেশন করলে 4y কিউব বাই 3 হয়, 4y কিউব বাই 3 প্লাস 16zy। এটার মধ্যে আমরা y এর লিমিটটা বসিয়ে দেব, y equal to 0 to root over 9 minus z square dz। একটা ইন্টিগ্রেশন করে থাকলো, z equal to 0 to 3, এটা আমাদের করতে হবে। তো y কিউব হবে, ওটা স্কয়ার হবে না? y স্কয়ার হবে? তাই তো, স্কয়ারই তো হবে। থ্যাংক ইউ। তাহলে এটা 4y স্কয়ার বাই, এবার মনে হয় ঠিক আছে। তাহলে এইবার আমরা এগোই। এই 2টা আমরা কেটে দিলাম, যে 2 হয়ে গেল 2y স্কয়ার। 2y স্কয়ার লিমিট যদি বসিয়ে দিই তাহলে কত হবে বলো তো? 2 9 মাইনাস z স্কয়ার, এটা হলো 9 মাইনাস z স্কয়ার। এটা মুছে দিলাম, আর দরকার নেই আপাতত। আর এখানে কিন্তু রুট ওভার থেকেই গেল 16 z রুট ওভার 9 মাইনাস z স্কয়ার। আর 0 0 বসালে এখানে কন্ট্রিবিউশন থাকছে না, তাহলে 0 আমরা বসাচ্ছি না, দিয়ে dz আমরা করব। z এর লিমিট কত আছে? 0 to 3। এর ইন্টিগ্রেশন তোমাদের করতে হবে, এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, আর কোনো সমস্যার কিছু নেই। এটার ইন্টিগ্রেশন তোমরা করে বলো যে 180 হচ্ছে কি। জাস্ট এটা ইন্টিগ্রেশনটা মিলিয়ে দাও যে 180 এটা হচ্ছে কিনা, দেখে নাও। একজন আমাকে স্ক্রিন শেয়ারও করতে পারো এই বাদ বাকি অংশটা।
এই অংশটা আমরা মুছে ফেলছি। ভলিউম ইন্টিগ্রেশন আমরা চলছে আমাদের এখানে। কত হচ্ছে 18 জেড মাইনাস 2 জেড কিউব বাই 3, এটা আমরা বসাবো 0 to 3। আর এখানে কিন্তু এই জেড ডিজেড রয়েছে, সুতরাং এটা রিপ্লেসমেন্ট হবে। এখানটায় রিপ্লেসমেন্ট করতে হবে এরকম ভাবে যে 9 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ধরলাম পি, তাহলে মাইনাস 2 জেড স্কোয়ার 2 জেড ডিজেড ইকুয়াল টু পি ডিপি, মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু পিডি। এটা ধরা যেতে পারে, বা তোমরা যেরকম ভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা। তাহলে এটা ইন্টিগ্রেশন যদি আলাদা করে করি, 16 বাইরে চলে গেল, 16 বাইরে চলে গেলে একটা নেগেটিভ সাইন আসবে জেড ডিজেড এখান থেকে। এটা হবে পি স্কোয়ার জেড ডিজেড মানে পিডিপি মাল্টিপ্লাইড বাই এখানে পি স্কোয়ার চলে আসছে, পি স্কোয়ার মানে 2p চলে আসছে। তাহলে এটা 3 চলে আসছে, 18 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 কিউব বাই 3 প্লাস না মাইনাস 16। এখানে p আর এখানে একটা p, তাহলে পি স্কোয়ার ডিপি মানে এখানে পি কিউব বাই 3, পি কিউব বাই 3, এটা লিমিটটা বসাতে হবে। এটা 54, এটা কত হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে মানে 18 হচ্ছে মাইনাস 16। আর পি মানে তো আমরা জানি যে পি মানে হচ্ছে 9 মাইনাস জেড স্কোয়ার তার রুট ওভার তার হচ্ছে কিউব বাই 16/3। 9 মাইনাস পি মানে হচ্ছে 9 মাইনাস জেড স্কোয়ার, এইটার লিমিটটা তোমাদের বসাতে হবে, জেড ইকুয়াল টু 0 টু এখানে 3। তাহলে এখানটায় কত হচ্ছে 54 মাইনাস 18 কত হচ্ছে 36, 16/3, 16/3 এখানে 0 মাইনাস 0 মাইনাস রুট ওভার 9, রুট ওভার 9 মানে 3 আর কিউব, কি করলাম কি জানি, ঠিকঠাক করলাম কিনা, 36 মাইনাস প্লাস হয়ে গেছে 16/3 27, এটা 9। তাহলে 36 প্লাস এখানে কত হচ্ছে 144, 36 180। তাহলে RHS ও দেখা যাচ্ছে 180 হলো, এটা 180 হলো। সেক্ষেত্রে LHS ইকুয়াল টু RHS আমরা বললাম যে এটা ভেরিফাইড। তাহলে গাউস ডাইভারজেন্স থিওরেম যে ঠিকঠাক আছে সেটা ভেরিফিকেশন এখানে। এবার বলো যে কোন জায়গায় যদি না বোঝার ব্যাপার থাকে তাহলে সেটা কোন জায়গা, বলো প্রবলেমটা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে আমাকে বলো।
নেক্সট আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা, তোমাদের বলে দিই যে কি কি প্রবলেম করতে হবে। সেটা দেখো, 52 করতে হবে, 52 বাড়িতে করবে সারফেস ইন্টিগ্রেশন, 52 করতে হবে, 54 করবে, এটা 54 করবে, 55 ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে, 55 এর পরে 56 করবে, 56 এর পরে 57 করবে, 58 করবে, 58 করবে তোমরা। আরএইচএস থেকে এলএইচএস আসবে, সুবিধা হয়ে যাবে, অনেক সোজা হবে, তুলনামূলক ইজি হবে। যদি তোমরা এই ডাইভারজেন্সের স্ফেরিক্যাল ফর্মটা ইউজ করো তাহলে আরো সুবিধা হবে। 59 করবে, 59টাও একইভাবে করতে পারো, কিন্তু এটা স্কেলার কোয়ান্টিটি আছে, সুতরাং বি কেয়ারফুল, এটা স্কেলার কোয়ান্টিটি আছে। স্কেলার কোয়ান্টিটি থাকলে, আর এখানে যদি শুধু দেখো এনডিএস, এখানে আরো কোনো ভেক্টরই নেই, হ্যাঁ, শুধু ডিএস আছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে বলে দিচ্ছি। এই দুটো অঙ্কের ক্ষেত্রে, এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিছু রেজাল্ট ইউজ করতে হবে, আমি বলে দিচ্ছি পরে। 62 করবে, এই তিনটে অঙ্কের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কি করবে তোমরা। এরপরে স্টোকস থিওরেমের ভেরিফিকেশন, এটা তোমরা তো পড়েছো মনে হয়। 63, 64 তোমরা পড়বে বাড়িতে। এই 66 এরটা দেখো আবার সেই ইন্টারসেকশন অঙ্ক তোমরা পড়েছো এর আগে। পরেগুলো খুব একটা প্রয়োজন যে আছে তা নয়। এইটা ভেক্টর আইডেন্টিটি ইউজ করলে হয়ে যাবে, এটা করে দেখবে। 71 ভেক্টর আইডেন্টিটি তোমরা ইউজ করে দেখবে হয়ে যাবে এটা। এখানে দুটো একটা ইউনিট, একটা ভেক্টর আছে, একটা স্কেলার আছে। তোমরা যদি ভেক্টর আইডেন্টিটি ইউজ করতে পারো তাহলে এটা সুবিধা হয়ে যাবে। এই যে সারফেস ইন্টিগ্রেশনটা রয়েছে এটাকে ভাঙলেই হয়ে যাবে। এটা দিয়ে শুরু করতে হবে, মাঝের সারফেস ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে। এটার উপর গাউস ডাইভারজেন্স থিওরেম তুমি অ্যাপ্লাই করো, এটার উপরে। এটার উপর যদি গাউস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি দুটো ভলিউমের পার্ট পাবে, এবং সেটা ভেক্টর আইডেন্টিটি থেকে চলে আসবে। 71টা তাহলে করবে। আর পয়সনের ইকুয়েশন, এটা এই 74 এর, এটা আমরা মেকানিক্সে করবো, সুতরাং এখানে আমরা করছি না। আপাতত তোমাদের বলে দিচ্ছি যে ওই পার্টিকুলার প্রবলেম গুলো কিভাবে করবে। এখানে যে এই যে 50 কত যেন আছে, 59, 60 বা 62, 59, 60, 62, এটা কিভাবে করবে দেখো। 59-এ আমি এখানে ডাটাগুলো ক্যাপচার করে নিই, এগুলো কতগুলো প্রমাণ করতে বলা আছে।
প্রথমত 59 যেটা 59 বলেছে প্রুভ r to the power 5 n cap ds obviously surface integration এটাকে ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে, তাহলে হয়ে যাবে 5r কিউব তারপরে r ভেক্টর dv। তারপরে দেখো 60 ক্ষেত্রে বলা হচ্ছে n ক্যাপ ds ইকুয়াল টু 0 প্রমাণ করতে, যেগুলো ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমি ক্লোজ ইন্টিগ্রেশন করে দিলাম। আর 62 বলেছে r ক্রস ds ইকুয়াল টু 0 করতে, যেখানে s টা হচ্ছে ক্লোজ সারফেস। এইটা তোমাদের করতে হবে, এই তিনটে অঙ্ক তোমাদের করতে হবে। এবার দেখো এটা করতে গেলে যে ইকুয়েশন গুলো লাগবে, স্যার বাড়িতে চেষ্টা করেছিলাম, হ্যাঁ স্যার বাড়িতে চেষ্টা করেছিলাম, স্যার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, গুড। তাহলে ইকুয়েশন গুলো যারা পারোনি, দেখো চেষ্টা করলেই পারতে তোমরা, হয়তো করেছো কেউ কেউ। এখানে কিছু দেখো তোমাদের বেশ ভালো রকমের সূত্রগুলো দেওয়া আছে, এই যে 5 নাম্বারটা লক্ষ্য করো, এইগুলো কিন্তু কাজে দেবে, এইগুলোকে তোমরা ইউজ করো, এইগুলো ইউজ করলে হয়ে যাবে। এই ধরনের সূত্রগুলো তোমরা যদি ইউজ করো, যে রিলেটেড ইন্টিগ্রাল থিওরেম, এই রিলেটেড ইন্টিগ্রাল থিওরেম তোমরা যদি ইউজ করো, তাহলে এগুলো করা যেতে পারে, খুব সহজেই করা যেতে পারে। এখানে কিন্তু বেশ কিছু সূত্র এখানে এক্সট্রা দেওয়া আছে, দেখো এই 3 নাম্বারটা, এবং এখানে বলেছে যে এই যে চিহ্নটা, এটা কিন্তু ডট চিহ্ন হতে পারে, ক্রস হতে পারে, অথবা অর্ডিনারি মাল্টিপ্লিকেশন হতে পারে, বলে দিয়েছে এখানে। হ্যাঁ, এগুলো যদি ইউজ করো তাহলে হয়ে যাবে। তাহলে এইটা ডটটা বলেছে, ডট হতে পারে, ক্রস হতে পারে, বা অর্ডিনারি মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিপেন্ড করবে যে ডান দিকে কি আছে। যদি এখানে গ্রেডিয়েন্ট অফ সাই হয়, তাহলে নিশ্চয়ই ডটও হবে না, ক্রসও হবে না, নর্মালি থাকবে। কিন্তু এই যে সাইটা, এইটা যদি কোনো একটা ভেক্টর হয়, তাহলে হয় ডট হবে, নয় ক্রস হবে, যে কোনো একটা হবে। তো সেইটা তোমাদের খেয়াল রাখতে হবে, যে এই যে এখানে ধরো ক্রস লিখে ফেললে, কিন্তু সাইটাকে তুমি স্কেলার কোয়ান্টিটি রেখে দিলে, তার কিন্তু কোনো মানে হবে না, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি এখানে এই ডটের জায়গায় এই যে গোল চিহ্ন দেওয়া আছে, সিম্বলটা দেওয়া আছে, এই সিম্বলের জায়গায় যদি ডট বসাও, তাহলে অবভিয়াসলি ডান দিকে একটা ভেক্টর তোমাকে লিখতেই হবে, তুমি স্কেলার কোয়ান্টিটি লিখতে পারবে। আর এখানে যদি কিছু না থাকে, কিছু না থাকলে এখানে অর্ডিনারি মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটা গ্রেডিয়েন্ট অফ সাই হতে পারে।
আদারওয়াইজ এখানে যদি ডট অথবা ক্রস লেখো তাহলে এই সাইটাকে তোমাকে ভেক্টর লিখতেই হবে, সাইটা তখন একটা ভেক্টর হয়ে যাবে। এক্ষেত্রেও তাই বোঝাচ্ছে। এই যে ডিআর, ডিআর তুমি যদি ডট অথবা ক্রস লেখো তাহলে ডান পাশে ভেক্টর লিখতে হবে। আর তুমি যদি কিছু না লেখো এখানটায়, বা এই মার্কটা, এই সিম্বলটা যদি এখানে নর্মাল মাল্টিপ্লিকেশন বোঝায় তাহলে সেখানে স্কেলার কোয়ান্টিটি হতেই পারে, কোনো সমস্যা নেই। আবার যদি নর্মাল মাল্টিপ্লিকেশন বোঝায় তুমি এখানে ভেক্টর লিখতে পারবে না, কারণ দুটো ভেক্টর এরকম পাশাপাশি বসে না, ডট ক্রস ছাড়া। এইগুলো যদি খেয়াল রেখে এটাকে ইউজ করতে পারো তাহলে এই প্রবলেমগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে এটা বাড়ির কাজই থাকলো, তোমরা এটা করে দেখবে, না হলে তারপরে বলবে এবং নিজেদের মধ্যে শেয়ার করলে হয়ে যাবে। এটাও ইউজ করতে পারো, এই থিওরেমটা ইউজ করতে পারো। ভলিউম ইন্টিগ্রেশন এবং সারফেস ইন্টিগ্রেশনের যোগাযোগ এখানে রয়েছে, এই ইন্টিগ্রেশনটাও, ইন্টিগ্রেশন রেজাল্টটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এইবার তোমাদের আচ্ছা 59টা একটু বলে দিন কি ধরবো তাহলেই হবে। হ্যাঁ বলো। 59টা একটু হেল্প করে দিন, মানে কি রকম ধরবো ওটা। 59, 59 তো? হ্যাঁ 59 এ কি আছে? আর তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি আছে, তাই না? স্কেলার কোয়ান্টিটি এবং হচ্ছে ডিএস, সেটাকে তোমার ভলিউম ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে। তো সেই রকমের ইকুয়েশন এখানে কি আছে দেখতে হবে, যে একটা স্কেলার কোয়ান্টিটি এবং তাকে ভলিউম ইন্টিগ্রেশনে ট্রান্সফার করবে, সেই রকম কি আছে দেখে নাও। স্কেলার কোয়ান্টিটি এবং সারফেস ইন্টিগ্রেশন, তোমার মনে হয় এটাকে কি ইউজ করা যেতে পারে না? এই যে এটা দেখো স্কেলার কোয়ান্টিটি এবং সারফেস ইন্টিগ্রেশন, তাহলে এটা তো ইউজ করতে পারি তোমরা। এই যে সাইটার ভ্যালু ধরো r⁵, আর এইখানে তোমরা নর্মাল মাল্টিপ্লিকেশন ইউজ করো, এই এটা কিছু ইউজ করতে হবে না ধরে নাও, তাহলে তো করা যেতেই পারে এটা। সেটাকে ভলিউম ইন্টিগ্রেশন, তাহলে সাই কত হবে? ডিএস সাই ইকুয়াল টু হবে ডিএস ভেক্টর সাই, ডিএস এর মাথার উপর ভেক্টর আছে, ডিএস মাল্টিপ্লাইড বাই সাই ইকুয়াল টু কত হবে? তোমার এখানে গ্রেডিয়েন্ট অফ সাই, যেহেতু কিছু হচ্ছে না, এই ডটটা মানে কিছুই তুমি লিখছো না, শুধু নর্মাল মাল্টিপ্লিকেশন লিখছো, তাহলে এটা কত হবে? গ্রেডিয়েন্ট অফ সাই ডিভি, গ্রেডিয়েন্ট অফ সাই ডিভি। তাহলে এই সারফেস ইন্টিগ্রেশনটা ভলিউম ইন্টিগ্রেশন কনভার্ট করে গেল। বুঝতে পারলে এটা? এই যে এই লাইনটা, এইটা আর এটা তুমি ইউজ করবে, এবং এই সাইটাকে কি ইউজ করবে? এই সিম্বলটাকে কি ইউজ করবে? নর্মাল মাল্টিপ্লিকেশন। এই জায়গায় তুমি নর্মাল মাল্টিপ্লিকেশন বসালে তোমার কি হবে? গ্রেডিয়েন্ট অফ সাই হয়ে যাবে। তো এখানে সাই এর ভ্যালু কত দিয়েছে? r⁵, তার গ্রেডিয়েন্ট নেবে, গ্রেডিয়েন্ট দিলে ডেল ডেল আর হয়ে যাবে। তাহলে 50, এটা দেখো এখানে সাই কত আছে? সাই ইকুয়াল টু r⁵ আছে, তাহলে ডিএস r⁵ ডিএস, স্যার বাকিটা r⁵ ডিভি, এটা সারফেস ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন কনভার্ট করে গেল। কত হবে? আর ক্যাপ ডেল ডেল আর r⁵, আমি স্ফেরিক্যালটা ব্যবহার করলাম, তাহলে এটা কত হচ্ছে? আর ক্যাপ 5 r⁴ ডিভি। এবার তাহলে এই আর ক্যাপ এখান থেকে একটা নিয়ে নাও, নিয়ে আর বসাও, আর 5 r³ লেখো, ডিভি হয়ে যাবে ভলিউম ইন্টিগ্রেশন। এই আর ক্যাপ আর আর দিয়ে একটা আর ভেক্টর বানাও, 5 r³ ডিভি করে দাও,
দেখো অ্যান্সার মিলে গেছে। এরপর অন্যগুলো করা যাবে ওই একই ভাবে। অ্যাকচুয়ালি এনডিএস আর ডিএস ভেক্টর তো একই, এনডিএস আর ডিএস ভেক্টর তো একই।